জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের চলতি বছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বিএনপি সরকারের দ্বিতীয় একনেক সভা। এই গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। জানা গেছে, আজকের এই সভায় মোট ১৭টি বড় প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হয়। এই প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকা। এর আগে গত ৬ এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার ৫টি প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। গত কয়েক সপ্তাহ ধরে দেশের বাজারে জ্বালানি সংকট চলমান রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। সকাল থেকে তীব্র গরম ও প্রখর রোদ উপেক্ষা করেই জ্বালানি তেল নিতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করছেন যানবাহনের চালকরা। দেখা যাচ্ছে দীর্ঘ লাইনের সারি অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। বর্তমানে বাজারে অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকা লিটার দরে বিক্রি হলেও কাটছে না সংকট। চালকদের অভিযোগ, তেলের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে এবং বাড়ছে ভোগান্তি। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে পারছেন না তারা। এই পরিস্থিতিতে দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তেলের দাম বাড়ার পরেও আপনার ন্যূনতম 2 থেকে 2.5 ঘন্টা লাগতেছে। তো এটা দৈনন্দিন কাজের তো আমাদের বিভিন্ন ক্ষতি হচ্ছে। তেল নিতে হবে, তেল ছাড়া তো আর আমার গাড়ি চলবে না, আর গাড়ি না চলে তো আর আমি পার্সেল গ্রাহকের কাছে পৌঁছাতে পারবো না। 4 ঘন্টা 5 ঘন্টা এমন সময় 5 ঘন্টা তারা তেল নিছে। আগে যেমন ছিল 500 টাকা তেল দিচ্ছে, এখন আমাদের অ্যাপস নামানো আছে 1000 টাকা তেল। তেলের সংগ্রহ করতে যাই আমাদের যে সময় নষ্ট হয়, এটা ওভারকাম করা আমাদের পরবর্তীতে খুব কষ্টকর। মানিকগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন আর নেই। আজ ভোর রাতে ঢাকার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরে তাকে ঢাকার পপুলার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান বাড়িতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ফাতেমা সারওয়ার, ছেলে সাভার সারওয়ার ও মেয়ে তানজিয়া সারওয়ার অমি সহ অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন। পবিত্র হজ যাত্রার নবম দিন আজ। সকাল থেকেই হজ যাত্রীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম। মধ্যরাতে একটি ফ্লাইটে মোট ৪১৭ জন হজযাত্রী যথাসময়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিকে গত ৮ দিনে মোট ৩২,৭৮৮ জন হাজি ৮৩টি ফ্লাইটের মাধ্যমে পবিত্র মক্কা নগরীতে পৌঁছেছেন। আজ সারাদিনে নির্ধারিত মোট ৩টি ফ্লাইটে মোট ১,২২০ জন হাজি হজ পালনের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। গত কয়েকদিনের তুলনায় ধীরে ধীরে হজ ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। এর ফলে হজ ক্যাম্পের ভেতরে ভিড় কমে গেছে এবং পরিবেশ এখন অনেকটাই স্বস্তিদায়ক ও ফাঁকা দেখা যাচ্ছে। হাজিরা জানিয়েছেন, ফ্লাইট সংখ্যা কিছুটা কম থাকায় এখন তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বাচ্ছন্দ্যে সব কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। হাজিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে হজ কর্তৃপক্ষ। সবার জন্য দোয়া করবো, নিজের জন্য দোয়া করবো, আলাদা সবাইকে মাফ করে দেন, শান্তিতে গেছি এবছর আমি 25তম বড় হজে যাইতেছি, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর গ্যাদারিং কম এবং সিকিউরিটি ব্যবস্থা অনেক সুন্দর। এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা হাজি ক্যাম্পে আসা পর্যন্ত কোনো ভোগান্তি হয়নি, খুব ভালোভাবে আছে। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত ১.৫ মাসে সারা দেশে ২৫১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪২টি শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২০৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৪,৪৬০ শিশু, আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩০,৬০৭ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগের সবচেয়ে বেশি। শনিবার এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ের। এছাড়া গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১,২৮৭। শিশুদের সুরক্ষায় বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে আগামী ৩০ এপ্রিল উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ধাপে ১০০ জনের একটি তালিকা প্রকাশ করা হবে। মূলত প্রার্থীদের যোগ্যতা, জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের সাংগঠনিক অবস্থান বিবেচনা করে এই তালিকা চূড়ান্ত করা হচ্ছে। এনসিপি নেতারা জানিয়েছেন, প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ দিতেই আগে ভাগে এই নাম ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে দলটি ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ৫টি সিটি কর্পোরেশনে তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ৭টি সিটি কর্পোরেশন সহ পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা ও পৌরসভায় প্রার্থী দেবে তরুণদের এই রাজনৈতিক দলটি। এমনকি কাউন্সিলর পদেও এনসিপির সমর্থিত প্রার্থী থাকবে। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সরকার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েছে। ভাড়া বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। আন্তজেলা লোকাল বাসগুলোও নিচ্ছে অতিরিক্ত ভাড়া। যদিও ভাড়া বৃদ্ধির এই বিষয়টি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়া বাড়ানোর চেয়েও অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তবে অনেক স্থানে এই পরিবহন মালিকরা বলছেন, এখনও ভাড়া বাড়ানো হয়নি। নতুন ভাড়ার চার্ট তৈরির কাজ চলছে এবং দ্রুততম সময়ের মধ্যেই তা কার্যকর করা হবে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও ৬ মাস সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোর্শেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। হাইকোর্ট জানান, সাগর রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রিটকারী আইনজীবীরা ৩ মাস সময় দিতে বলেন, এরপর ৬ মাসের সময় দেন হাইকোর্ট। নদী ভাঙন কবলিত এলাকা রক্ষার ব্যয় নয়, মানুষের জীবন ও বসতি রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার জাজিরা উপজেলায় পদ্মা সেতুর ডান তীর সংরক্ষণ বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। তিনি জানান, আসন্ন বর্ষা মৌসুমে যাতে স্থানীয় জনগণ নদী ভাঙনের শিকার না হয় সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব শিগগিরই কাজ শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ ও শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাইদ আহমেদ আসলাম সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভোলায় প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ভোলা জেলা পরিষদ চত্বরে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। রংপুরের পীরগাছা উপজেলায় ভুয়া চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলার সাতগারগা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কোনো স্বীকৃত ডিগ্রি ছাড়াই রোগী দেখছিলেন। তিনি নিজেকে রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার সুপার মোহাম্মদ ফজলুল হকের বিরুদ্ধে সহযোগিতা এবং কমিশনের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশিস বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা ও ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন। ঢাকার ধামরাইয়ে টেকসই কৃষি, পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় জৈব বালাইনাশক ব্যবহারের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ব্রাকসিডের উদ্যোগে উপজেলার কাওয়ালিপাড়া ও কুশরা এলাকায় প্রায় ৬২ জন কৃষককে নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশকের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রাকের মানিকগঞ্জ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ আনিসুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্রাকের উন্নত মানের সবজি বীজ ও জৈব বালাইনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।
শরীয়তপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার বিনোদপুর এলাকায় আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান খান। উদ্বোধন শেষে বিভিন্ন স্থানে প্রায় 5 শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয়দের মাঝেও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান সর্দার ও ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার সহ অনেকেই। মাদারীপুরের শিবচরের সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে এর শিবচরের কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রাবাড়ি থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাককে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে সামনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে যাত্রা সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে অন্তত 10 জন আহত হন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী বিশেষ অভিযানে 16 কেজি গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। পুলিশ জানায়, শনিবার রাতে কসবা থানার এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কসবা থানার মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় জমশেদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।